সাবস্ক্রাইব করুন মিত্র একাডেমি চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো স্টুডেন্টস, মিত্র একাডেমির পক্ষ থেকে আমি সুব্রতীপ মিত্র সবাইকে স্বাগত জানাই। 2020 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেল এবং সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের জীবন সার্থক ও সফল হোক। মিত্র একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তারা আগে ভিডিও দেখো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে অনেক অনেক শেয়ার করবে বন্ধুবান্ধবদের জন্য। আর যদি তোমাদের কোনো সাজেশান বা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি অবশ্যই তোমাদের সবার সাথে রিপ্লাই দেবো, সবার সাথে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা করতে চলেছি ডিফাইন টাইপ অফ সেল রেফারেন্স, সেগুলো কোথায় আমরা ব্যবহার করব এবং তার সমস্ত ডিটেলস আমরা জানবো। তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে কি রিলেটিভ সেল রেফারেন্স। তো আমরা দেন জানবো যে সেল রেফারেন্স জিনিসটা কি। ফার্স্টে দেখো, সেল রেফারেন্স হচ্ছে প্রত্যেকটা সেলের একটা নিজস্ব অ্যাড্রেস আছে এবং সেটাকে বলা হয় সেল রেফারেন্স। যেমন এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি একটা সেল দেখতে পাচ্ছ, এখানে সেলটা রয়েছে একটা ব্ল্যাক বর্ডার করা রয়েছে, তো এটাকে আমরা বলছি অ্যাক্টিভ সেল। যে সেলটা রয়েছে অ্যাক্টিভ সেল এবং এই সেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেস কী করে ডিটারমাইন করবো? দেখো, যখন সেলটা সিলেক্ট করছি তখন দেখতে পাচ্ছ কলামে একটা হলুদ হয়ে আছে, যেটা হচ্ছে আমার ডি, এবং রোতে দেখতে পাচ্ছ 17 নাম্বারটা হলুদ হয়ে আছে। তাহলে এই সেলের অ্যাড্রেস কী হবে? এই সেলের রেফারেন্স বা সেল অ্যাড্রেস হবে D17। সবসময় ফার্স্টে কলাম দেন রো, এবং এখানে দেখতে পাচ্ছ সেইটা ফুটে উঠছে D17 নেম বক্স। তো সেল রেফারেন্স করকম হয়? সেল রেফারেন্স মেনলি 3 রকম হয়। তো ফার্স্ট দেখতে পাচ্ছ রিলেটিভ সেল রেফারেন্স রয়েছে, নেক্সট অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং থার্ড হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। তো তিনটে সম্পর্কে আমরা জানবো। তো ফার্স্ট হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স জিনিসটা কী। তো রিলেটিভ সেল রেফারেন্স কী লেখা রয়েছে দেখো, এটি এমন একটি সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেসকে বোঝায় যার মান অন্য সেলে কপি করলে পরিবর্তন হয়ে যায়। এবার দেখো, এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো স্টুডেন্ট, 6খানা স্টুডেন্ট এবং 6খানা স্টুডেন্টের 5খানা সাবজেক্টে নাম্বার দেওয়া রয়েছে এবং সেখানে টোটাল বার করার জন্য একটা কলাম রয়েছে। তো আমি টোটাল বার করার ফর্মুলা আমরা জানি কীভাবে বার করে। টোটাল বার করার জন্য আমরা ইউজ করি কি সাম ফাংশন। এবং প্রথম যে সেল অ্যাড্রেস বেঙ্গলি যে অস্ত্র আছে তার সেল অ্যাড্রেস কত দেখো, F4। তো দিচ্ছি F4 কোলন জিওগ্রাফি সেল অ্যাড্রেস কত, J4। তো দেখতে পাচ্ছ যে পেয়ে গেলাম যে টোটাল যে অনন্যা স্টুডেন্ট তার টোটাল পেয়ে গেলাম। তো এই টোটালটা বার করার জন্য আমরা কি ফাংশন ইউজ করেছি দেখো, দেখতে পাচ্ছ এখানে সাম F4 থেকে J4, F4 স্টার্টিং সেল অ্যাড্রেস, J4 এন্ডিং সেল অ্যাড্রেস। এবং যখন আমি এটাকে ফিল অ্যান্ডাল দিয়ে টেনে বাকিগুলোতে আমি টোটাল বার করছি দেখো, তো টোটাল সবার চলে এলো। যদি কোনো একটা সেলে যদি আমি ক্লিক করে দেখি যে টোটালটা কী এসে 400, কত রোল নাম্বার 4 তন্ময়, তার টোটাল এসছে কত 400। আমি যেই ক্লিক করলাম দেখো এখানে কি ফুটে উঠছে, ইকুয়াল সাম F7 থেকে J7। সো এই যে সেল অ্যাড্রেস, যেই ফর্মুলাটা একটা সেল থেকে আরেকটা সেলে কপি করা হচ্ছে ততক্ষণে কী হচ্ছে, সেল অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের সেল অ্যাড্রেসকে বা সেল রেফারেন্সকে আমরা বলছি রিলেটিভ সেল রেফারেন্স। দেখো লেখা রয়েছে এক্সেলে ওয়ার্কশিটে কোনো নির্দিষ্ট সেলের ফর্মুলা অন্য কোনো সেলে কপি করার ফলে ফর্মুলায় যদি ব্যবহার করা সেল অ্যাড্রেস নিজে থেকে পরিবর্তিত হয়ে যায়, এবং সেই ধরনের সেল অ্যাড্রেসকে আমরা বলছি রিলেটিভ সেল অ্যাড্রেস। তো আমরা যে ধরনের ফাংশন করে থাকি সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এই যত কাউন্ট, এসব যা যা করেছি আমরা, যখন আমরা একটা ফিল হ্যান্ডেল দিয়ে কপি করি তখন যে সেল অ্যাড্রেসটা হয় সেটা হচ্ছে রিলেটিভ সেল অ্যাড্রেস এবং অটোমেটিক্যালি সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। তো অ্যাবসলিউট সেল রেফারেন্স কি, যে এমএস এক্সেলে কোনো ওয়ার্কশিটে কোনো নির্দিষ্ট সেলে যে ফর্মুলা ব্যবহার করছি সেই ফর্মুলা যখন অন্য সেলে কপি করছি তখন কিন্তু যে সেল অ্যাড্রেসগুলো নিজে থেকে পরিবর্তন হয় না, মানে অপরিবর্তিত থাকে। যেমন আগেরটার ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছিল, এবারটা অপরিবর্তিত থাকছে। তো
প্রথম কথা মনে রাখতে হবে যে অ্যাবসলিউট সেল রেফারেন্সের জন্য আমরা কিন্তু যে সাইনটা ব্যবহার করব সেটা হচ্ছে ডলার সাইন। তো কীভাবে করছি একটা এক্সাম্পল দেখো লেখা রয়েছে এখানে যে কতগুলো আইটেমস রয়েছে, তার প্রাইস রয়েছে এবং তার কতগুলো স্টকে রয়েছে একটা দোকানে সেইটা দেওয়া রয়েছে, এবং তারপরে বলছে যে টোটাল কত ট্যাক্স হবে আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে ট্যাক্সের রেট আমি ধরে নিয়েছি যে 7%, প্রত্যেকটা আইটেমের জন্য ফিক্সড রেট 7%। তো আমি এখানে যখন ক্যালকুলেট করছি দিচ্ছি কি, দিচ্ছে হচ্ছে প্রাইসের সেল অ্যাড্রেস কত G3 ইন্টু কোয়ান্টিটি মানে 30 ইন্টু 50। ওকে, 30 ইন্টু 50 করলাম এবং তার সাথে আমি গুণ করলাম কোনটা, গুণ করলাম হচ্ছে এই 7% যেটা জিএসটি, সেটা ওর সাথে আবার গুণ করলাম। জিএসটি সেল অ্যাড্রেস কত N2। তো যেই করছি দেখো এখানে রয়েছে কত 105। তো ভালো করে খেয়াল করো এই যে করলাম এটার ক্ষেত্রে আমি কি লিখেছি G2 ইন্টু G3 ইন্টু H3 ইন্টু N2। তো যদি এটাকে আমি ফরম্যাট চেঞ্জ করি সেলের, তাহলে করতে পারি যেটা আগে শিখিয়েছি আমি। তো কীভাবে করবো, যে এই সেলগুলোকে প্রত্যেকটা দেখো এই সেলটাকে উপর রাইট ক্লিক করলাম, করে এখানে দেখো অপশান রয়েছে ফরম্যাট সেলস। যেহেতু এটা টাকার অঙ্ক তাই আমি এখান থেকে চেঞ্জ করছি কিসে, কারেন্সি সিম্বল চেঞ্জ করছি বেঙ্গলি দিয়ে আমাদের যে কারেন্সি সিম্বল সেটা দিচ্ছি, কত দেখাচ্ছে 105, 105 টাকা। এবং তারপরে আমি জিনিসটাকে টেনে দিচ্ছি, দেখো টেনে দেওয়ার পরে কি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকটা 0000 আসছে। কেন আসছে, তার কারণ আমি যখন একটা সেলে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রাম যেটা হয়েছে সেটা G4 ইন্টু H4 ইন্টু N3 কেন হয়েছে, N3 হয়েছে কারণ এটা যেহেতু আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স ইউজ করেছিলাম এবং অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এবং N3তে দেখো N3তে কোনো কিছু ভ্যালু নেই। তারপরে যদি দেখতে চাও এখানে দেখো N4 এসছে, N4-এ কোনো ভ্যালু নেই। তো N4-এ ভ্যালু নেই মানে জিরোর সাথে গুণ হয়েছে বলে এটা হয়েছে। তো আমি যেটা ইউজ করবো এটা ইউজ করা যাবে না। তো আমরা কীভাবে ব্যবহার করব, দেখো ঠিক একইভাবে লিখছি G3 এক মিনিট ফার্স্ট ব্র্যাকেট G3 ইন্টু H3 ইন্টু, এবারে আমরা ইউজ করবো কি ইউজ করেছিলাম N2 ইউজ করেছিলাম, এবারও আমরা N2 ইউজ করবো কিন্তু কলাম এবং রোয়ের আগে একটা করে ডলার সাইন বসাবো। দেখো ডলার সাইন দিলাম N এবং ডলার সাইন দিয়ে দিলাম 2, কী হলো 105 এলো। এবার আমি এটাকে যখন আমি ফিল হ্যান্ডেল দিয়ে কপি করার চেষ্টা করছি দেখো সব করার ভ্যালু এসছে। এবং যদি একটা সেলে আমি যদি যাই, দেখো এই সেলে যাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো কি এসছে G4 ইন্টু H4। দেখো G4 H4 আমি কিন্তু যখন ফার্স্ট লিখেছিলাম G3 H3 লিখেছিলাম, কিন্তু যেই কপি করেছি এই অংশটা চেঞ্জ হয়েছে কারণ এটা ছিল রিলেটিভ সেল রেফারেন্সের অংশ। এবং যেহেতু এই পোর্শনে আমি ডলার সাইন দিয়েছিলাম, $N এবং $2 দিয়েছিলাম, তাই এই পোর্শন কিন্তু চেঞ্জ হয়নি, ফিক্সড রয়েছে। ভালো করে পরেরটা তো দেখো চেঞ্জ হচ্ছে কোন পোর্শনটা, এই পোর্শন, কারণ এটা রিলেটিভ পোর্শন। এই পোর্শনটা কিন্তু আমার অ্যাবসলিউট সেল রেফারেন্সের পোর্শন, যে পোর্শনটা ডলার সাইন দেওয়ার জন্য ফিক্সড হয়ে গেছে। তো এই গেল আমাদের অ্যাবসলিউট সেল রেফারেন্স, যার জন্য ইউজ করতে হবে কি আমার ডলার সাইন। নেক্সট হচ্ছে থার্ড নম্বর আছে আমাদের মিক্সড সেল রেফারেন্স। তো মিক্সড সেল রেফারেন্স নাম শুনে বুঝতে পারছো যে এমন একটা সেল রেফারেন্স যে সেল রেফারেন্সের মধ্যে অ্যাবসলিউট এবং রিলেটিভ সেল রেফারেন্স দুটোই কি ম্যাচ করানো আছে। তো কীরকম মনে করো এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছি, আমি এখানে টোটাল বার করার চেষ্টা করছি যে ইকুয়াল যেটা আগেভাবে করেছিলাম যে 50 ইন্টু 40 দুটো সেল অ্যাড্রেস দিয়েছি কি E3 ইন্টু F3। ঠিক আছে, 2000 এসছে। যদি মনে করো যে এটা টাকার অ্যামাউন্টে চেঞ্জ করবে টাকার কারেন্সিতে ফরম্যাটে, তাহলে ফরম্যাট সেলসে গিয়ে কারেন্সি এবং এখান থেকে তোমাদের যে কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি সেটা নিলাম, এসে গেল এবং বাকিগুলো আমি করে দিলাম। এটা যেটা করলাম এটা বুঝতে পারছো এটা হচ্ছে সেই প্রথম সেল রেফারেন্স আমাদের রিলেটিভ সেল রেফারেন্সের অংশ, কারণ এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে আমার দেখো উপরে যে আমার চেঞ্জ হয়েছে। তো মিক্সড সেল রেফারেন্স কি আমি পাশে দেখাচ্ছি কীভাবে করছি।
সাপোজ আমি লিখছি আবার সেমি, যে টোটাল বার করছি যে 50 ইন্টু পরেরটা কী হবে, এটা অ্যাড্রেস কি, এটা হচ্ছে আমার F3, যেটা একটু আগে লিখেছিলাম। এবারে আমি 3 এর আগে মানে আমার রোয়ের আগে একটা ডলার সাইন বসিয়ে দিচ্ছি। ওকে, রোয়ের আগে একটা ডলার সাইন বসিয়ে দিচ্ছি, বা রোয়ের আগে দরকার নেই, যদি মনে করো রোয়ের আগে বসাবে না তাও হবে। তুমি যদি মনে করো যে কলামের আগে ডলার সাইন বসাবে সেটাও বসাতে পারো, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে। কলামের আগে ডলার সাইন বসাতে পারি, অথবা রোয়ের আগে ডলার সাইন বসাতে পারি। তো আমি এই ক্ষেত্রে যে দেখাচ্ছি ডলার সাইনটা রোয়ের আগে বসাচ্ছি। দেখো প্রথমটা যেটা এলো সেটাকে আমি কারেন্সিতে চেঞ্জ করছি, যেহেতু আগেরটা করেছি, তো কারেন্সিতে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা কোনো অসুবিধা নেই, কারেন্সিতে চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। টেনে দিই ফিল হ্যান্ডেল দিয়ে। আচ্ছা আচ্ছা, পরেরগুলোর ক্ষেত্রে দেখো অদ্ভুত একটা ভ্যালু এসছে পরেরগুলোর ক্ষেত্রে। অদ্ভুত ভ্যালু আসার কারণ কি, দেখা যাক কারণ। দেখো নেক্সট সেলে যেতে গেলাম, যেই দেখতে পাচ্ছ নেক্সটে যেটা গেলাম সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে E4 ইন্টু F3 দিয়েছিলাম কি আমি, E3 ইন্টু F3, এবং এক্ষেত্রেও কপি করেছি, কিন্তু E4 ইন্টু F3 ফুটে উঠেছে। কেন কি, দেখো এখানে ডলার সাইন কার আগে বসেছি, আমি কলার সাইন কিন্তু কলামের আগে বসাইনি, আমি কিন্তু রোয়ের আগে ডলার সাইন বসিয়েছি। যেহেতু রোয়ের আগে ডলার সাইন বসিয়েছি, তাই যেটা পোর্শনের আগে ডলার সাইন বসবে সেই পোর্শনটা ফিক্সড হয়ে গেছে। আমরা যখন একটু আগে করেছিলাম যে আগে সেল রেফারেন্স, যেটা অ্যাবসলিউটের ক্ষেত্রে আমি দুটোর আগে ডলার সাইন বসিয়েছিলাম, এনের আগেও টু এর আগেও, মানে কলাম এবং রোয়ের আগে, এবং ওই দুটোকে আমি একসাথে ফিক্সড করে দিয়েছিলাম। কিন্তু আমরা যখন মিক্স সেল রেফারেন্স ইউজ করছি তখন কিন্তু যে কোনো একটার আগে ডলার সাইন বসাতে হবে, নয় রোয়ের আগে নয় কলামের আগে, আর যেটার উপর বসাবে সেটা ফিক্সড হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যেহেতু রোয়ের আগে বসেছি তাই রোটাকে ফিক্সড হয়েছে, কলামটা কিন্তু ফিক্সড হয়নি। এক্ষেত্রে কলাম হয়তো চেঞ্জ হয়নি, কিন্তু পরবর্তীকালে অন্য ক্ষেত্রে কিন্তু কলামটাও তুমি পরিবর্তন করতে পারবে। তো এই গেল আমার মিক্স সেল রেফারেন্স। তো 3 ধরনের সেল রেফারেন্স ছিল, যেটা আমাদের এই ভিডিওতে টোটালি করানো হলো। এবং তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে, আগেই বলেছি, যদি কোশ্চেন যদি থেকে থাকে এই সংক্রান্ত, তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে, এবং কমেন্টসে আমি তোমাদের সমস্ত কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।